রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যার ঘটনায় পুলিশ 2 জনকে গ্রেফতার করলেও হত্যাকাণ্ডের রহস্য নিয়ে এখনো ধোঁয়াশা কাটছে না। রংপুরে 4 হত্যাকাণ্ডে এবার বেরিয়ে এলো নতুন রহস্য, যা এতদিন চোখের আড়াল করে রাখা হয়েছিল, যা দেখার পর যে কারোরই গা শিউরে উঠবে। একটা তালাবদ্ধ বাড়ির ভেতরে অন্ধকার, আর সেই অন্ধকারেই লুকিয়ে ছিল একটি পরিবারের 4টি নিথর দেহ। কেউ বলছে এটি ডাকাতি, কেউ বলছে পরিকল্পিত হত্যা। ময়না তদন্ত রিপোর্টেও মিলছে না 2 রকম বক্তব্য। আর এই ঘটনা তদন্ত ভার হাত বদল হয়েছে বারবার, বদলি হয়েছেন খোদ পুলিশ কমিশনার নিজেই। প্রশ্ন একটাই, রংপুরের এই 4 খুনের নেপথ্যে আসলে সত্যটা কি? দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গোপন রহস্য উন্মোচন করার চেষ্টা করেছি, যা দেখার পর আপনিও আজ অবাক হবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকা। বাড়িটি অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, যিনি জুয়েল নামেও পরিচিতি ছিলেন এলাকাবাসীর কাছে। রংপুর জেলা স্কুল থেকে অবসর নেওয়ার পর তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা দিতেন। 2 দিন ধরে পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করতে না পেরে স্বজনরা বাড়িতে আসেন। প্রধান ফটকে তালাবদ্ধ, ভিতরে ঘুটঘুটে অন্ধকার। দরজা খুলতেই বেরিয়ে আসে ভয়াবহ দৃশ্য। গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়ে, পরিবারের 4 সদস্যের মরদেহ সেই বাড়িটির ভিতরে। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছেন এটি ডাকাতি ঘটনা হতে পারে। পরে দ্বিতীয় ধাপে পুলিশ জানায় 2 জন ব্যক্তিকে ইয়াবা সেবন গণপতি চক্রবর্তী নিজের বাসার ছাদে বাধা দিলে তারা এই হত্যাকাণ্ড চালায়। কিন্তু নিহতদের স্বজনদের দাবি সম্পূর্ণ ভিন্ন। তারা বলছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এটি ইয়াবা সেবনের কারণে এই হত্যাকাণ্ড হতে পারে না। এখানেই শুরু হয় প্রথম বড় বিভ্রান্তি। রংপুর মেডিকেল কলেজ মর্গের এক ডোম মরদেহ পরীক্ষার সময় দাবি করেন মা ও মেয়ে শিকার হয়েছিলেন। তার এই বক্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই তৈরি হয় বিতর্ক। কিন্তু ময়না তদন্তকারী চিকিৎসক প্রাথমিকভাবে ডোমের এই বক্তব্য নাকচ করে দেন। তিনি জানান মরদেহে অ্যাসিড বা কোনো দাহ পদার্থের ব্যবহার পাওয়া যায়নি এবং সে সময় ধর্ষণের বিষয়টিও তিনি নিশ্চিত করেননি। তবে ঘটনা এখানেই থেমে থাকেনি। সিআইডি তদন্তকারীরা ময়না তদন্তকারী চিকিৎসককে নির্দিষ্ট করে 4টি বিষয় পরীক্ষা করতে বলেছিলেন: মৃত্যুর সময়, মৃত্যুর কারণ, ধর্ষণ ঘটেছিল কিনা, আর কোনো রাসায়নিক ব্যবহার হয়েছিল কিনা। আর পরবর্তীতে প্রকাশিত ফরেনসিক প্রতিবেদনে জানা যায় মৃত্যুর কারণের পাশাপাশি যৌন নির্যাতনের আলামতও পাওয়া গেছে মা ও মেয়ের দেহের শরীর থেকে। অর্থাৎ প্রাথমিক অস্বীকৃতির পরেও বিস্তারিত ফরেনসিক পরীক্ষা উঠে এসে ভিন্ন তথ্য, যা পুরো ঘটনাকে আরও জটিল করে তুলেছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও রয়েছে নানান প্রশ্ন। অনেকে প্রশ্ন তুলেছেন নেশাগ্রস্ত অবস্থায় মাত্র 2 ব্যক্তি কিভাবে একটি বাড়ির ছাদে উঠে 4 জনকে মানুষকে হত্যা করতে পারে। বিশেষ করে সেখানে ঘরের ভিতরেই ধস্তাধস্তির প্রমাণ থাকার কথা, এবং 4 জন ব্যক্তি 2 দিন ধরে হত্যা করে ফেলে রাখে বাসার ছাদে, তাও আবার বাড়ির মালিক রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, যার বয়স 65 বছর আনুমানিক হবে। তিনি বাড়ির ছাদে 2 দিন ধরে মৃত অবস্থায় পড়েছিলেন, কিন্তু তাকে কেউ দেখেনি। তার সেই বাড়ির ছাদে আশেপাশে 3 তলা ভবনও ছিল, কারোরই চোখে পড়ল না এই জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর মরদেহ। চলেন এই হত্যাকাণ্ড ঘিরে কিছু এলাকাবাসীর তথ্য জেনে আসা যাক। ঠিক আছে, যে 2টা ছেলে কীভাবে 4টা মানুষকে একের পর এক খুন করে ফেললো, এর পিছনে কোনো কারো হাত আছে কিনা বা এর পিছনেও কোনো গডফাদার আছে কিনা, আমার কাছে এটা একটা সন্ধিহান ব্যাপারটা। আমরা আমাদের শ্রদ্ধেয় স্যার গণপতি চক্রবর্তী স্যারের এবং তার পুরো পরিবারের এই নির্মম হত্যার সুষ্ঠু এবং খুব দ্রুত গতিতে বিচার চাই। আমরা চাই যাদেরকে গ্রেফতার করছে এবং পাশাপাশি আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দ্রুত আমাদের সামনে তুলে ধরা হোক। আমরা সাবেক শিক্ষার্থী হিসেবে স্যারের এই মৃত্যুর সুষ্ঠু তদন্তটা চাই। আচ্ছা, মনে হচ্ছে যে এটা নানান অন্য ভিন্ন খাতগুলোকে খতিয়ে দেখবার আছে। তারা যদি শুধুমাত্র ইয়াবা সেবনের জন্যই এই যে একের পর এক খুন সংগঠিত করে, তাহলে কিন্তু তারা যে বাড়ির পাশে যে নির্মাণাধীন বাড়ি ছিল সেখানে কিন্তু তাদের ইয়াবা সেবনের জন্য সেই জায়গাটি অনেক নিরাপদ ছিল, তাহলে তারা কিন্তু আবার পুনরায় প্রাচীর টপকিয়ে কিন্তু এই বাড়িতে আসতো না। একদম শেষ পর্যন্ত এর সঠিক বিচার চাইতেই থাকে। দেখুন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষ, বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বী, এদের প্রতি বাংলাদেশে
যা হচ্ছে বা যা চলছে এটা টার্গেটেড মিশন। এবং এই যে গণপতি চক্রবর্তী এবং তার যে পরিবারের 3 সদস্য 4 জন নিহত হয়েছেন, এই 4 জন হত্যাকাণ্ডের সঙ্গেও সেই মিশনই বাস্তবায়ন হয়েছে বলেই আমি মনে করি। কারণ বাংলাদেশে গত 2 বছর এর ইউনূস শাসন এবং পরবর্তী সময়ে তারেক রহমান যে শাসন ব্যবস্থা চলছে, সেই শাসন ব্যবস্থায় হিন্দুদের মোটামুটি বাংলাদেশে যাতে তারা বসবাস না করতে পারে, তারা যাতে এই দেশটা হিন্দু শূন্য হয়ে যায়, এটাই মূলত তারা চাইছিল এবং চাইছে এখন পর্যন্ত। এত কিছু শোনার পর অন্যদিকে নিহত পরিবারের স্বজনরা জানিয়েছেন ভিন্ন এক কাহিনী। তাদের দাবি অনুযায়ী বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদাবাজির একটি বিরোধ চলছিল। এমনকি খুনের আগে অজ্ঞাত ব্যক্তিরা বাড়িতে গিয়ে নতুন বাড়ি নির্মাণের বাধা দিয়েছিল বলেও অভিযোগ উঠেছে। এই ব্যক্তিরা আসলে কারা ছিল, তারা কি চেয়েছিল গণপতি চক্রবর্তীর কাছ থেকে, এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর এখনও মেলেনি। ঘটনার পর তদন্ত ভার একাধিকবার হাত বদল হয়েছে। প্রথমে মামলাটি ছিল থানা পুলিশের হাতে, পরে দায়িত্ব যায় গোয়েন্দা পুলিশ বা ডিবির কাছে। দ্রুত ও কার্যকর তদন্তের লক্ষ্যে নতুন দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, প্রাকৃত রহস্য উদ্ঘাটনের প্রয়োজনে দেশের যে কোনো প্রান্তে গিয়ে আলামত পরীক্ষা করা হবে। একই সময়ে বদলি করা হয়েছে রংপুর মহানগর পুলিশ কমিশনার আব্দুল মাবুদকে। তার জায়গায় নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রশিদ। স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন উঠেছে, এই বদলি কি সরাসরি 4 খুনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত? তবে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বলা হয়েছে, এই বদলির সিদ্ধান্ত আসলেই 2 সপ্তাহ আগেই নেওয়া হয়েছিল এবং এটি নির্দিষ্ট কোনো ঘটনার সঙ্গে সংযুক্ত নয়। অর্থাৎ প্রশাসনিক ব্যাখ্যা রংপুর নগরীর সাধারণ মানুষের মধ্যে এখানে স্পষ্ট ফারাক রয়ে গেছে। একটি পরিবার, 4টি প্রাণ আর অনেকগুলো প্রশ্ন, যার প্রতিটি উত্তর এখনও ধোঁয়াশা চাদরে মোড়ালো। ডোম বলছেন এক কথা, চিকিৎসক বলছেন আরেক কথা, ফরেনসিক রিপোর্ট বলছে ভিন্ন কিছু, পুলিশ বলছে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে। আবার অন্যদিকে নিহতের পরিবার বলছে পরিকল্পিত হত্যা করা হয়েছে এই পরিবারের 4 জনকে। আর প্রশাসনিক রদবদলের সঙ্গে খুনের সম্পর্ক নিয়েও দ্বিমত স্পষ্ট। সিআইডি বলছে সব আলামতের প্রতিবেদন হাতে এলে রহস্য উন্মোচন সম্ভব হবে। ততদিন পর্যন্ত রংপুরের এই 4 খুন থেকে যাচ্ছে একটি জ্বলন্ত প্রশ্ন চিহ্ন হয়ে। আমরা এই ঘটনার অগ্রগতির উপর নজর রাখছি। নতুন আরও তথ্য এলে আপনাদের জানানো হবে। কিন্তু আরও আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে সত্য ঘটনাটি জানার সুযোগ করে দিতে পারেন অন্যদেরও। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরিশেষে একটি কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করতে চাই। দর্শক, এই 2 জন ব্যক্তি কি 4 জন ব্যক্তিকে হত্যা করতে পারে? এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন।